নমস্কার, আমি প্রকৃতি ভট্টাচার্য। স্বরচিত গল্প পাঠের আসরে আমার আজকের নিবেদন সেই রাত। অন্তরার ছবিতে সকালের মালাটা খুলে একটা টাটকা গোলাপের মালা পরিয়ে দেয় তীর্থ। গোলাপ অন্তরার খুব প্রিয় ছিল। পিছনে হুইল চেয়ারে বসা রঞ্জনা দেবী ডুকরে কেঁদে ওঠেন। আস্তে করে তার পায়ের কাছে বসে তীর্থ, কোলে মাথা রেখে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তে থাকে। কেন এমন হলো মা? কেন অন্তরা আমাদের ছেড়ে এমন করে চলে গেল? প্রথমে বাবা, তারপরে 1 বছর হতে না হতেই অন্তরা। বলতে গিয়ে গলা বন্ধ হয়ে আসে তীর্থে। জানি না তীর্থ, সবই বোধহয় আমাদের ভাগ্য। আমাদের সুখের সংসারে কার নজর লাগলো কে জানে। রঞ্জনা দেবী কেঁদে উঠলেন। চলো মা, তোমাকে তোমার ঘরে রেখে আসি। সারাদিন অনেক ধকল গেছে। তোমার কিছু হলে আমি অর্ণবকে মুখ দেখাবো কি করে? মা, আমি তোমাদের সংসারের শনি। আমার সাথে বিয়ে হওয়ার পর থেকেই সব শেষ হয়ে গেল। রঞ্জনা দেবীকে ঘরে নিয়ে যেতে যেতে তীর্থ বলে ওঠে, যত সব বাজে কথা তীর্থ, এমন কথা যেন আর কোনোদিন তোমার মুখে না শুনি। এই পরিবার আর বিজনেসকে তুমি কিভাবে সামলে যাচ্ছ সে তো আমরা সবাই জানি। যাও, এবার তুমি তোমার ঘরে যাও, একটু বিশ্রাম নাও, এরপর অনিতা আমাকে শুইয়ে দেবে। তুমি যাও বলে রঞ্জনা দেবী তার আয়া অনিতাকে ডাকে। কদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে তীর্থ। ড্রিঙ্ক করা অবস্থায় তার স্ত্রী সুইমিং পুলে ডুবে মারা যায়। সেই সময় ব্যবসার কাজে ও মুম্বাই গিয়েছিল। ফেরার পর পুলিশ, পোস্টমর্টম, অনেক ঝামেলা। তারপর আজ বডি পেতে সব কাজ মিটল। এখন একটি বিশ্রামের প্রয়োজন। 3 দিন যা গেল, মনে মনে ভাবে তীর্থ, যাক, সব ভালোই ভালোই মিটে গেছে। ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। সঙ্গে সঙ্গে সামলে নেয়, কেউ যদি দেখে ফেলে আবার তার ব্যবস্থা করতে হবে। রঞ্জনা দেবীর ঘর থেকে বেরিয়ে হলে আসতেই দেখে অন্তরার ছবির মালাটা নিচে পড়ে আছে। তুলে গলায় দিতেই চমকে ওঠে। মনে হয় ভিতরে যেন চোখ দুটো চলচল করছে। ভয়ে পিছিয়ে আসতেই পিছন থেকে মেয়াও মেয়াও আওয়াজে ফিরে তাকিয়ে দেখে একটা কালো রোমশ বেড়াল। অন্ধকারে তার জ্বলন্ত চোখের প্রতিচ্ছবি পড়েছে। উফ, বাড়িতে বেড়াল আনলো কে? নিশ্চয়ই এই অন্তরার কাজ। বেড়ালটা কিন্তু দেখতে বেশ সুন্দর, ঠিক যেন বিদেশি বেড়ালের মতো। ধরতে এগোতেই সে পালিয়ে গেল। নিজের ঘরে এসে একটা ড্রিঙ্ক নিয়ে চেয়ারে বসে তীর্থ সান্যাল। অন্তরা মারা যাওয়ার পর সে এখন চ্যাটার্জি ইন্ডাস্ট্রির অর্ধেক অংশের মালিক। বাকি অংশ তার শালা অর্ণব চ্যাটার্জি। অর্ণব MBA পড়তে সিঙ্গাপুর গেছে। দিদি মারা যাওয়ার খবর পেয়ে ফিরে আসছে কালই অন্ত্যেষ্টিতে যোগ দেবে বলে। তীর্থ মনে মনে ভাবে, এতটা পথ আসা তার পক্ষে সহজ ছিল না। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কোম্পানির একটা বড় অর্ডার সেই সময় শেষ হয়নি। তখন লোকসান তো হতোই, তার উপরে কোম্পানির রেপুটেশনও খারাপ হতো। তার সেই সময় সে কোম্পানিকে বাঁচিয়েছিল এই অবস্থা থেকে। লেবারদের ক্যান্টিনে ফুড পয়জনিং থেকে কিছু লেবার অসুস্থ হয়ে যায়, একজন মারাও যায়। তাই নিয়ে ম্যানেজমেন্ট সঙ্গে গন্ডগোলে কোম্পানি বন্ধ হয়ে যায়। এই ফুড পয়জনিং, লেবার খেপানো দুটোতেই তীর্থের হাত ছিল। এতে কোম্পানি তার ক্লায়েন্টদের থেকে কিছু সময় পেয়ে যায়। পরে অবশ্য লেবারদের টাকা পয়সা দিয়ে সব মিটিয়ে নেওয়া হয়, অর্ডারও শেষ করে দেওয়া হয়। এই সময়ই নজর পড়ে অভয় চ্যাটার্জি তীর্থের ওপর।
এরপর এক ধাপে অনেক উন্নতি, অন্তরার সাথে আলাপ এবং বিয়ে। গরিবের জুয়েল ছেলেকে ঘর জামাই করেন অভয় চ্যাটার্জি। নিজের পরিশ্রমে বিজনেসকে আরো উপরে নিয়ে গেছে তীর্থ। কিন্তু কি হলো তার? এই সবই তো চ্যাটার্জিতে, তার বিজনেস, সবকিছু, সবই তো অন্তরা আর অর্ণবের। ওর তো কিছুই নয়। তাই একদিন মেকানিকের সাহায্যে অভয় চ্যাটার্জির গাড়ির ব্রেক ফেল করে। পার্টিতে যাচ্ছিলেন মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি। অ্যাক্সিডেন্টে মিস্টার চ্যাটার্জি মারা যান আর মিসেস চ্যাটার্জি পঙ্গু হয়ে বিছনায়। সেই মেকানিকটাও ছিল বড্ড লোভী। রোজ রোজ টাকার ডিম্যান্ড, না হলে ভয় দেখাবে অন্তরাকে বলে দেবে। কি করবে তীর্থ? তাই তো একদিন ওর নামে সুপারি দিতে হলো। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। ও কি করতে পারে তাতে? মনে মনে ভাবে তীর্থ। উঠে আর একটা লার্জ ড্রিঙ্ক বানায় নিজের জন্য। ব্যালকনির দিকে যেতে মনে হলো কালো গাউনে অন্তরা সরে গেল পর্দার পিছনে। ধুর, চোখের ভুল নাকি ওর নেশা হয়ে গেছে? না, মদের নেশা হয় না তীর্থের, ওর নেশা সাফল্যের। ড্রিঙ্ক নিয়ে বসে বসে ভাবে এত বছর ধরে সবকিছু ঠিকঠাকই চলছিল। তার ব্যবসার কাজে মাঝে মাঝে ট্যুরে যাওয়া, সেক্রেটারির সাথে অল্প স্বল্প ভালোবাসাবাসি। মুশকিল হলো কি করে অন্তরা ওদের সম্পর্কটা জেনে যায়। ব্যাস শুরু হলো মেয়েলি খিটখিট। ধুর, কতদিন আর ভালো লাগে। সুবিধা হলো অন্তরা ড্রিঙ্ক করার অভ্যাসে। না, আগে ছিল না, স্বামীর বিরহে শুরু করেছিল। তীর্থ মনে মনে ভাবে তবে অন্তরা ওকে ভালোবাসত। ও তো ভালোবাসত অন্তরাকে, কোনোদিন ছেড়ে যেতেও না। মাসে 2-4 দিন বাইরে গেলেও ওর কাছেই তো ফিরে আসতো তীর্থ। সেটাও বুঝলো না অন্তরা। এবারও কি করে জেনে গেল ওর সাথে ট্যুরে ওর সেক্রেটারি সুমনা গেছে। ব্যাস অমনি ডিভোর্সের হুমকি। না হলে কি আজ এটা হতো? তীর্থ আর একটা লার্জ ড্রিঙ্ক নেয়। পরশুর আগের দিন রাতে ও যে ফিরেছিল কেউ জানে না। সিসিটিভির ফুটেজ তীর্থ নিজে মুছে দিয়েছে। সবাই জানে সে রাতে মেশিন বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে। সেদিন অনেক কথা কাটাকাটি হয় ওর সাথে ড্রিঙ্ক। উত্তেজনায় এত ড্রিঙ্ক করে ফেলেছিল অন্তরা যে ওর নিজের ওপরই নিজের কোনো কন্ট্রোল ছিল না। তাই তো সহজ হয়েছে অন্তরাকে সুইমিং পুলে নিয়ে যেতে। তারপর সেই ঘটনা তো সবাই জানে। মনটা একটু খারাপ হয় তীর্থের। মনে মনে ভাবে, অন্তরা, আমি তোমায় ভালোবাসতাম, তোমার ডিভোর্সের কথাটা বলা উচিত হয়। অনেক কষ্ট করে আজ আমি এই জায়গায় এসেছি। অন্তরা, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, চিৎকার করে ওঠে তীর্থ। নিচ থেকে বিড়ালের কান্না শোনা যাচ্ছে। নিচে তাকিয়ে চমকে ওঠে তীর্থ। সেই কালো বিড়ালটা গলা তুলে ডাকছে। আর কতগুলো লোক যেন দাঁড়িয়ে আছে। কাকে দেখছে ওরা? কে ওরা? কে? সেই ফুড পয়জনিংয়ে মরা লেবার, সেই মেকানিক মিস্টার চ্যাটার্জি মনে হচ্ছে। দূর, আজও বোধহয় নেশা হয়ে গেছে যত সব বাজে। অপঘাতে মৃত্যু হলে কাজ হয় 3 দিনে। অর্ণব এসে গেছে সকালেই। বেচারা খুব বিষণ্ণ লাগছে। হবেই তো, দিদিকে খুব ভালোবাসত। অন্তরাও ওর ভাইকে খুব ভালোবাসত। ভাই অন্ত প্রাণ ছিল। তাই হয়তো ভাইকে কাছে ডেকে নেবে খুব তাড়াতাড়ি। একটা ক্রূর হাসি খেলে যায় তীর্থের মুখে। কালকের রাতে সেই কালো বিড়ালটা মাঝে মাঝেই দেখতে পাচ্ছে তীর্থ। ভাবছে কেউ তাড়াচ্ছে না কেন। হলে অন্তরার কাজ হচ্ছে, সবাই ওখানেই বসে। তীর্থ দেখলো বিড়ালটা পর্দার পাশে বসে আছে। চোখগুলোতে আলো পড়ে যেন জ্বলছে। এই, ওই বিড়ালটাকে তাড়াও, তাড়াও ওখান থেকে, কাজের লোককে ডেকে বলে তীর্থ। ওখানে তো কিছু নেই, কোথায় বেড়াল দাদা? জিজ্ঞাসা করে সে। কেন? ওই তো পর্দার পাশে, দেখতে পাচ্ছ না?
বলে উঠে আসে তীর্থ। এই তো এখানে বলে দেখাতে গিয়ে দেখে কিচ্ছু নেই। ওর চিৎকারে ওর পাশে এসে দাঁড়ায় অর্ণব, জড়িয়ে ধরে ওকে, বলে তুমি বসো তীর্থদা, ওখানে কিচ্ছু নেই, তোমার মন মাথার ঠিক নেই, তাই কিছু ভুল দেখছো, বাড়িতে বেড়াল আসবে কি করে, বলে তীর্থকে ধরে নিয়ে এসে সোফায় বসায়। বসেই তীর্থ আবার বেড়ালটাকে দেখতে পায়। এবার যেন তার মুখে একটা ব্যঙ্গ হাসি। সারাদিন ব্যস্ততায় কাটে তীর্থের। আত্মীয় স্বজনদের দুঃখ প্রকাশ তাকে দুঃখী দুঃখী মুখ করে শুনতে হয়। দুঃখ যেন সবার উথলে পড়ছে, ডিসগাস্টিং। তার উপরে ওই কালো বেড়ালটা সারা দিন ওকে ইরিটেট করে ছেড়েছে। যেখানে যাচ্ছে সেখানেই পিছু নিচ্ছে, সব জায়গাতেই কাউকে না কাউকে বলেছে বেড়ালটাকে তাড়াতে, কিন্তু কি আশ্চর্য, কেউ বেড়াল সেখানে দেখতে পায়নি। বেড়ালটা যেন সারাদিন লুকোচুরি খেলছে ওর সাথে। ততই রাগ বাড়ছে তীর্থে। সবকিছু মিটে যেতে বেশ রাত্রির হয়ে গেল। তারপর অর্ণব আর রঞ্জনা দেবীর দুঃখের সাথী হতে হলো। ওরা নিজেদের ঘরে চলে যেতে তীর্থ নিজের ঘরে এলো। নিজের ঘরে গিয়ে বাথরুমে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা লার্জ ড্রিঙ্ক নিয়ে বসলো, সাথে বোতল আর সোডা। ক্লান্তিতে ঘুম পাচ্ছে, কিন্তু চোখ বুঝলেই সেই বেড়ালটার মুখ মনে পড়ছে আর ইরিটেশন হচ্ছে। মন শান্ত করতে প্রচুর ড্রিঙ্ক নিল, যাতে আর কিছু হুঁশ না থাকে। সবে শুতে যাবে, আবার শুরু হলো সেই বেড়ালের কান্না। রেগে উঠে পড়ে তীর্থ। দেখে ব্যালকনিতে সেই লোমশ কালো বেড়ালটা বসে আছে। উঠে যেই না ধরতে যাবে, বেড়ালটা লাফ দিয়ে নিচে নেমে গেল। তীর্থ বেরিয়ে পড়ে ঘর থেকে, সিঁড়ি দিয়ে নেমে সোজা বাগানে চলে এলো। ওকে দেখেই বেড়ালটা দৌড়ে চলে গেল যে দিকটা সুইমিং পুল, সেই দিকে। পিছনে পিছনে তীর্থ। এবার ওকে ধরবেই। সারাদিন অনেক হ্যারাস করেছে ওকে। বেড়ালটা সুইমিং পুলের চারদিকে ছুটতে থাকে, পিছন পিছন তীর্থ। ছুটতে ছুটতে হাফ ধরে যাচ্ছে তীর্থের, তবু থামে না। বেড়ালটা বোধহয় এবার একটু হাঁফিয়ে পড়েছে, তাই দাঁড়িয়ে পড়েছে। তীর্থ হাত বাড়িয়ে নিচু হয়ে যেই ধরতে যাবে, দেখে ওর সামনে এসে দাঁড়িয়েছে অন্তরা। সেদিনের রাতের সেই কালো শাটিনের গাউনটা পরে। পিছনে এসে দাঁড়িয়েছে সেই লেবার, মেকানিক আর মিস্টার অভয় চ্যাটার্জি। ঘটনার আকস্মিকতায় পা টলে সুইমিং পুলে পড়ে যায় তীর্থ। সাঁতরে অন্যদিকে এসে ওঠার চেষ্টা করে, কিন্তু সেখানেও এসে যায় ওরা। যেদিকে যাচ্ছে সেদিকেই অন্তরা, আর সাথে ওরা। প্লিজ প্লিজ অন্তরা, হাঁফাতে হাঁফাতে বলে তীর্থ। সমস্যারে হেসে ওঠে সবাই। দম বন্ধ হয়ে আসছে তীর্থের। পরদিন টিভির সবকটা চ্যানেলের চাঞ্চল্যকর খবর। ইন্ডাস্ট্রিয়ালিস্ট তীর্থ সান্যালকে তার বাড়ির সুইমিং পুলে মৃত অবস্থায় পাওয়া গেছে। অতিরিক্ত মদ্যপান করে সাঁতার কাটতে গিয়ে তিনি ডুবে মারা যান। উল্লেখ্য, কদিন আগে ওনার স্ত্রীও একইভাবে মারা গেছে। আশ্চর্যজনকভাবে সুইমিং পুলের চারিদিকে বেড়ালের কিছু কালো লোম পাওয়া গেছে। যদিও বাড়ির লোকেদের থেকে জানা গেছে যে বাড়িতে কোনো বেড়াল নেই। নমস্কার।